আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে বসেছি, যা নিয়ে হয়তোবা আপনারা এরই মধ্যে অনেক কিছুই ভেবেছেন। আবার অনেক খবরও পড়েছেন। কিংবা নিজেদের মধ্যে আড্ডা আলোচনায় অনেক বিশ্লেষণও কিন্তু সেরে ফেলেছেন। তবে একটা ব্যাপার কি আপনারা গভীরভাবে খেয়াল করেছেন? সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের যে ১৭ মাসের অধ্যায়টা ছিল, তার কিন্তু পরিসমাপ্তি ঘটে গেল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়টা হলো, এই বিদায়টা হলো এমন একটা সময়ে এবং এমন একটা পরিস্থিতিতে, যার জন্য রাজপথে কোনো বিশাল আন্দোলন কিন্তু করতে হয়নি। সাধারণ মানুষ কোনো বিপ্লব করেনি বা ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামানোর মতো কোনো ধরনের ঘটনাও কিন্তু ঘটেনি। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগাটাই খুব স্বাভাবিক। তারা কেন গেলেন? বা বলা ভালো, কেন তারা যেতে বাধ্য হলেন? আজকে আমরা এর পেছনের কারণগুলোই একটু খোলাখুলি ভাবে, একেবারে সহজ ভাষায় জানার চেষ্টা করব। কারণ এই বিষয়টি জানা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি একটু পেছনের দিকে ফিরে তাকান, মনে করে দেখুন তো সেই দিনগুলোর কথা, যখন এই সরকার দায়িত্ব নিল। তখন চারপাশের পরিবেশটা আসলে কেমন ছিল? একটা অদ্ভুত মোহ বা জাদুতে যেন পুরো দেশ আচ্ছন্ন ছিল। আকাশ, বাতাস, সব জায়গায় শুধু একটা নাম। কেউ তো এমনও বলছিলেন যে উনারা নাকি ৫ বছর, ১০ বছর, এমনকি ৫০ বছরও থেকে যেতে পারেন। বিদেশি গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকারে দেওয়ার সময়ও কিন্তু অনেকটা একই সুর ছিল, যে তাদের আসলে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। দেশের ভেতরেও উনাকে নিয়ে এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল যে মনে হচ্ছিল উনার কোনো সমালোচনা করাই বুঝি পাপ। উনার বিরোধিতাকে যেন এক ধরনের অপরাধ হিসাবে দেখা হচ্ছিল। এমনকি আপনারা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন গত সরকারের পতনের পর যখন উনারা এলেন, তখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু ওনাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। বেগম খালেদা জিয়া বা তারেক রহমান, তারা সবাই কিন্তু একটা অলিখিত নির্দেশনার মতো সবাইকে জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই যেন এই সরকারকে বিরক্ত করা না হয় এবং তাদেরকে যেন তাদের কাজটা স্বাধীনভাবে করতে দেওয়া হয়। কারণটা কিন্তু খুব স্পষ্ট ছিল। দীর্ঘ ১০-১৫ বছর ধরে দেশের মানুষ যে দমবন্ধ করা একটা পরিবেশে ছিল, বলা বাহুল্য জুলুম আর অজানা আতঙ্কের মধ্যে দিন পার করছিল, সেখান থেকে তো মানুষ মুক্তি পেয়েছিল। সেই মুক্তির আনন্দ আর একটা গভীর কৃতজ্ঞতা বোধ থেকেই সবাই চেয়েছিল এই সরকার ভালো কিছু করুক। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে চেয়েছিলাম দেশটা ঘুরে দাঁড়াক। কিন্তু দেখুন, সমর্থন করা আর অন্ধভাবে সব মেনে নেয়ার মধ্যে একটা বড় পার্থক্য কিন্তু আছে। আমি যখন দেখলাম যে উনাদের কিছু কাজের সমালোচনা করা দরকার, তখন আমি কিন্তু চুপ থাকিনি। আমি শুরু থেকেই কিছু গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করেছি। আর ঠিক ওই জায়গাটাতেই মনে হয় উনারা ভুলটা করেছে। যদি তারা সেই প্রথম দিকের গঠনমূলক সমালোচনাগুলো কান পেতে শুনতেন সবার, নিজেদের শুধরে নিতেন তখন, তাহলে হয়তো আমাদের আজকে এই বিদায়টা অনেক বেশি সম্মানজনকভাবে দিতে হতো। হয়তো আমরা সবাই হাসি মুখে, চোখের জলে তাদের একটি সুন্দর বিদায় দিতাম। কিন্তু বাস্তবতা আজকে সম্পূর্ণ ভিন্ন। আসল সত্যটা হলো, তারা কেউ স্বেচ্ছায় বা খুব আনন্দে ক্ষমতা ছেড়ে দেননি, বরং একরকম বাধ্য হয়েছে। কিন্তু কেন? কারণ এই অল্প সময়ের মধ্যেই তারা তাদের সবচেয়ে বড় শক্তির জায়গাগুলো হারিয়ে ফেলেছিলেন। দেশের ভেতরে এবং বাইরে সব জায়গা থেকেই তাদের উপর থেকে সমর্থন আস্তে আস্তে উঠে গিয়েছিল। ভেবে দেখুন, আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের মতো বড় শক্তিগুলো, যারা প্রথমে একটা উচ্ছ্বসিত ছিল, তারাও কিন্তু একসময় মুখ ফিরিয়ে নিতে বাধ্য হলো। আর দেশের ভেতরের অবস্থা তো আরো খারাপ, এবং আপনারা সবাই তা জানেন।
যে ছাত্রনেতারা, যে তরুণ সমাজ এই পরিবর্তনের মূল রূপকার ছিল, তারাও একটা পর্যায়ে এসে এই সরকারের নানা সিদ্ধান্তে হতাশ হয়ে তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সংস্কারের নামে যে কমিশনগুলো হলো, সেখানেও দেখা গেল এক অদ্ভুত সমন্বয়হীনতা। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে সেটা আর কোনোভাবেই মেটানোর মতো অবস্থায় ছিল না। তারা হয়তো বাধ্য হয়ে সরকারের কাছে যেতেন, কিন্তু ভেতরে ভেতরে একটা চরম অসন্তোষ তৈরি হয়েছিল প্রত্যেকের মাঝে। এখানে সবচেয়ে হতাশাজনক দিক ছিল এই সরকারের সাথে যারা যুক্ত হয়েছিলেন, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী এবং প্রশাসনের নানা পদে যারা বসেছিলেন, তাদের একটা বড় অংশের আচরণ। একটা বিষয় খুব পরিষ্কার করে বলি, আপনারা দেখবেন জীবনে যারা অনেক কষ্ট করে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম করে কোনো জায়গায় পৌঁছায়, তাদের পা কিন্তু সব সময় মাটিতেই থাকে। তারা মানুষের পালস বুঝতে পারে। কিন্তু এই সরকারের যারা ক্ষমতার স্বাদ পেয়েছিলেন, তাদের অনেকেরই তো কোনো রাজনৈতিক সংগ্রাম বা লড়াইয়ের কোনো ধরনের ইতিহাস কখনোই ছিল না। থাকলেও আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কখনো কিন্তু রিসার্চ করে পাইনি, গবেষণা করে পাইনি, বা এখন পর্যন্ত জানতেও পারিনি। হঠাৎ করে এক প্রকার অলৌকিক ভাবেই যেন তারা ক্ষমতার কেন্দ্রে চলে আসেন, আর এর পরিণতি যা হওয়ার ঠিক তাই হলো। তারা কিন্তু নিজেদেরকে ধরাছোঁয়ার বাইরের কোনো এক বিশাল সত্তা ভাবতে শুরু করলেন। তাদের চলাফেরা থেকে শুরু করে তাদের কথাবার্তা, সবকিছুতে কিন্তু একটা অদ্ভুত অহংকার চলে এসেছিল। ক্ষমতার ছোঁয়ায় তাদের হাবভাব একেবারে পাল্টে গিয়েছিল। যারা হয়তো আগে খুব সাধারণ ছিল, তারা হঠাৎ করেই অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠলেন। আর সেই প্রভাবের চূড়ান্ত অপব্যবহারও কিন্তু তারা শুরু করেছিলেন। তাদের হুমকি ধমকি কিংবা কথাবার্তা, এগুলোর মধ্যে এমন একটা দম্ভ কাজ করছিল, যা সাধারণ মানুষের জন্য খুবই অস্বস্তিকর ছিল, প্রশাসনের জন্য অসহ্য হয়ে পড়েছিল। তারা যেন আকাশে ভাসছিলেন, বাস্তবে মাটির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এর ফলে যেটা হলো, রাষ্ট্রের মূল কাঠামোটা হুড়মুড় করে কিন্তু ভেঙে পড়তে শুরু করলো। প্রশাসনের কথা যদি বলি, পুলিশ, সেনাবাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সকল বাহিনী রয়েছে, তাদের সাথে সরকারের একটা বিশাল দূরত্ব তৈরি হলো। ক্যান্টনমেন্ট বা পুলিশ প্রশাসনের সাথে তাদের সে অর্থে কোনো কার্যকরী সম্পর্কই গড়ে ওঠেনি। গুটি কয়েক কর্মকর্তা ছাড়া পুরো প্রশাসন যতটাই যেন এক ধরনের নিষ্ক্রিয়তায় ভুগছিল। একটা রাষ্ট্র তো এভাবে চলতে পারে না, তাই না? রাষ্ট্রের যন্ত্রগুলো যদি একসাথে কাজ না করে, তবে সরকার কিন্তু চরমভাবেই অসহায় হয়ে পড়ে। এরই মধ্যে আপনারা হয়তো খেয়াল করেছেন উনার সেই লন্ডন সফরের কথা। যে মানুষটি সারা বিশ্বে এত সমাদৃত ছিলেন, সেই উনাকেই লন্ডন গিয়ে চরমভাবে অপদস্থ হতে হলো। সেখানে রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে এমন পরিস্থিতির মুখে পড়তে হলো, যা ছিল আমাদের সবার জন্যই অভাবনীয়। এই ঘটনার পর থেকেই মূলত দৃশ্যপট খুব দ্রুত বদলাতে শুরু করলো। এরপরেই পর্দার আড়ালে নানা সমঝোতা বা বলতে পারেন এক ধরনের আত্মসমর্পণের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। সেখান থেকেই নির্বাচনের তারিখ ঘোষণা এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়। যদিও তারা অনেক চেষ্টা করেছিলেন নির্বাচন পেছানোর জন্য, সংস্কার বা সংবিধান সংশোধনের মতো অন্যান্য ইস্যু সামনে এনে সময় বাড়ানোর জন্য নানা ফন্দি ফিকিরও কিন্তু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো কৌশলিয়া কাজে আসেনি। এখানে একটা খুব গভীর কথা বলতে চাই, যেটা হয়তো আমরা অনেকেই বিশ্লেষণ করার সময় এড়িয়ে যাই। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসকের ব্যক্তিগত জীবনের চেয়েও অনেক বেশি জরুরি হলো তার রাষ্ট্র পরিচালনার নীতি এবং ন্যায় বিচার। ইতিহাসে অনেক রাজা বাদশা ছিলেন যাদের ব্যক্তিগত জীবন হয়তো খুব একটা আদর্শিক ছিল না,
কিন্তু তারা যখন সিংহাসনে বসতেন তখন তারা ন্যায় বিচার করতেন। তারা রাষ্ট্রের শক্তিকে কখনো ব্যক্তিগত আক্রোশ বা প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। আর ঠিক এই জায়গাতেই কিন্তু গত 17 মাসে এই সরকার সব থেকে বড় ভুলটা কিন্তু করেছে। দেখুন, রাষ্ট্রের কাজ হলো সবাইকে সমান নিরাপত্তা দেয়া, ন্যায় বিচার নিশ্চিত করা। কিন্তু আমরা আসলে বাস্তবে কি দেখলাম? আমরা দেখলাম সারা দেশ মব জাস্টিস বা বিচার বহির্ভূত শাস্তির মহোৎসব। আমরা দেখলাম প্রকাশ্যে আদালতে রাজনৈতিক নেতাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, তাদের উপর শারীরিক আক্রমণ করা হচ্ছে, রাষ্ট্রের চোখের সামনে স্থাপনা ভাঙচুর হচ্ছে। এমনকি অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা হয়তো সারা জীবন সততার সাথে ব্যবসা করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের যোগান দিয়েছেন, দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, তারাও কিন্তু এই তথাকথিত ক্ষমতাধরদের চরম অহংকারের শিকার হয়েছেন। দেখুন, রাষ্ট্র যখন নিজে এই ধরনের প্রতিশোধমূলক আচরণকে প্রশ্রয় দেয় বা নীরব থাকে, তখন কিন্তু সেখান থেকে কল্যাণ বা রহমত উঠে যায়। এই যে এত মানুষের দীর্ঘশ্বাস, এত মানুষের চোখের পানি আর অপমান, এগুলোই মূলত এই সরকারের পতনের বিদায় ঘন্টাটা দ্রুত হলেও বাঁচিয়ে দিয়েছে। প্রকৃতির কিন্তু একটা নিজস্ব বিচার আছে, যা খুব নীরবে কাজ করে। আজকে যখন তারা বিদায় নিচ্ছেন, তখন তাদের অবস্থাটা একবার চিন্তা করে দেখুন। একটা সময় যারা দম্ভ ভরে কথা বলতেন, কাউকে কোনোভাবে পরোয়া করতেন না, আজ তারা নিজেদের এবং নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে আছে। বিদায় বেলায় ক্যাবিনেটের শেষ মিটিংগুলোতে তাদের যে আর্তনাদ, যে অসহায়ত্ব, সেটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বিশাল শিক্ষণীয় বিষয়। ক্ষমতা যে কতটা ক্ষণস্থায়ী এবং ক্ষমতার অপব্যবহারের ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আজকে তারা ক্ষমতা ছাড়ার পর সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন। আর এখন তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এর পরিণামটা কিন্তু কোনোভাবেই ভালো হয় না। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আমি একটা কথা খুব গুরুত্বের সাথে বলতে চাই, বিশেষ করে যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে। আপনারা অতীত থেকে শিক্ষা নিন। ক্ষমতার চারপাশে সব সময় কিছু তোষামোদকারী বা স্বার্থান্বেষী মানুষ ভিড় করে থাকে। এদের থেকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। এখন মানুষদেরকে আশেপাশে রাখতে হবে যারা সৎ, যারা আপনাদেরকে মুখের উপর সত্য কথাটা বলার সাহস রাখে, এবং যাদের নীতিবোধ আছে তাদেরকে। মনে রাখবেন, অহংকার এবং প্রতিশোধের রাজনীতি কখনো কোনো দলের জন্য বা দেশের জন্য ভালো কিছু কিন্তু বয়ে আনে না। যদি আপনারা এই বিদায়ী সরকারের ভুলগুলো থেকে শিক্ষা নিতে না পারেন, যদি আপনাদের চারপাশেও একই ধরনের স্থাবক আর নীতিহীন মানুষের ছায়া পড়ে, তাহলে কিন্তু পরিণতি খুব একটা ভিন্ন হবে না। জনগণ কিন্তু এখন অনেক বেশি সচেতন। তারা সবকিছু দেখছে এবং সবকিছু বুঝছে। এখনকার মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।